জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে, অভিযোগ বিএনপির। গণভোট না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা জামাতের। জুলাই সনদ ভণ্ডুল করে পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মেট্রো রেলের নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি। দেশে চীনা বিনিয়োগ বাড়ার আশা অর্থনীতিবিদদের। আমলাতান্ত্রিক জটিলতায় সুযোগ হারানোর শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রতি ঐকমত্য কমিশনের প্রস্তাব জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কমিশনের প্রস্তাব দ্রুত সংশোধন করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো যে বিষয়ে এক হয়েছিল সেগুলো রেখে আগামী নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ও কথা সাহিত্যিক এহসান মাহমুদের বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, যতই দিন যাচ্ছে বিভক্তি বাড়ছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঐক্যের বদলে জাতিকে বিভক্ত করার চেষ্টা চলছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু এবার আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ, অতি দ্রুত এই সংস্কার কমিশনে সকল দলগুলোর মধ্যে যেগুলো আমাদের একমত হয়েছি এবং যেগুলোতে দ্বিমত পোষণ করেছি সব কিছুকে নিয়ে একটা নির্বাচন আপনি অবিলম্বে দেবেন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের একটা পার্লামেন্ট তৈরি করতে পারবো। এদিকে ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের এখনকার কার্যক্রমে মনে হচ্ছে সরকার ও 2-3টি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ। কমিশনের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালনে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বুধবার রাজধানী গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত ক্ষমতার শাসন থেকে আইনের শাসন শীর্ষক সেমিনারে সালাউদ্দিন আহমদ এসব কথা বলেন। অভিযোগ করেন, সবাইকে ঐকমত্য করার কথা বলে ঐকমত্য কমিশন গঠন করা হলেও তারা যে প্রস্তাব দিয়েছে তাতে শুধুমাত্র বিভক্তি বাড়বে। 17 অক্টোবর যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে সেই বিষয়গুলো পুরোপুরি নেই সনদে। যেটা আছে তা ঐকমত্য কমিশন ও 2-1টি দলের দেয়া প্রস্তাব। আরপিও এবং জোটের এক প্রতীক নিয়ে যা হচ্ছে তা পক্ষপাতমূলক আচরণ বলেও অভিযোগ করেন তিনি। তো বলা যায় সরকার এবং ঐকমত্য কমিশন তো মূলত একই। আর ঐকমত্য কমিশনের সাথে আলোচনার সময় মনে হয়েছে ঐকমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। তো জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা। এখন এখানে এসে এই অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন যে সমস্ত প্রস্তাব দিয়েছে সেখানে শুধু জাতিতে বিভক্তি হবে, অনৈক্য হবে এবং এখানে কোনো ঐকমত্য হবে না। এর ভিত্তিতে তারা কি অর্জন করতে চায় আমরা জানি না। গণভোটের তারিখ ঘোষণা যত বিলম্বিত হবে জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমমনা 8 দল যৌথ সংবাদ সম্মেলনে নভেম্বরে গণভোটের দাবি জানান। দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ। তিনি বলেন, একটি দল গণপ্রতিনিধিত্ব আদেশের কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে, এই অপচেষ্টা রুখে দেয়া হবে। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে বৃহস্পতিবার ইসির কাছে স্মারকলিপি দেবে দলগুলো। দাবি না মানলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে সরকারকে সতর্ক করেন তারা। সংবাদ সম্মেলনে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আমরা এই সমমনা 8টি দল অবিলম্বে প্রধান উপদেষ্টা, তিনি যেমন সরকারেরও প্রধান তেমনি ন্যাশনাল কনসেনসাস কমিশনেরও প্রধান, 2 প্রধান দায়িত্বের কারণে এখন ওনার দায়িত্ব হয়ে পড়েছে জাতিকে
এই সংকট মুক্ত করা, সংশয় মুক্ত করা, রাজনীতির আকাশে যে মেঘ জমেছে মেঘটাকে দূর করে একটা আলোর নিশানা উনি দিতে পারেন, এবং সেটা নভেম্বরের মধ্যেই গণভোটের তারিখ দিতে হবে। আর জুলাই সনদের ব্যাপারে যে আদেশ জারির ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, এই আদেশটা খুব অবিলম্বে জারি করা দরকার। যত ডিলে হবে তত জাতীয় নির্বাচনের মূল তারিখ কিন্তু সংকটের মধ্যে পড়ার আশঙ্কা আছে। এদিকে জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে, কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে বলেছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা এবং প্রি ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশে সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনে চাপ পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে, সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্যেই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 55 বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচনা আগে হয়নি, সংস্কার হয়নি। এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখে বিএনপির তাতে স্বাক্ষর করা উচিত ছিল, তারা না দেখে স্বাক্ষর করেছে, তাই এখন তারা পস্তাচ্ছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় বুধবার বাংলা মোটর এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি বলেন, চূড়ান্ত খসড়া দেখেই তাতে স্বাক্ষর করবে এনসিপি, তবে এর প্রাথমিক খসড়াকে স্বাগত জানিয়েছে দলটি। ঐকমত্য কমিশন মাঝখানে সালাউদ্দিন কমিশনে পরিণত হয়েছিল, তবে এখন কমিশন তার মেরুদণ্ড ফিরে পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি জানান, গণভোট আগে হবে না পরে হবে সেই বিতর্কে এনসিপি যাবে না, কারণ এটি বিএনপি ও জামাতের মধ্যে মল্লযুদ্ধ, যা গণভোটকে ব্যাহত করার প্রচেষ্টা। বানাতে যা আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছে গিয়েছিলাম। তো এই জন্য হলো, যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতির দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আমরা বলি, সালাউদ্দিন কমিশন থেকে ঐকমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐকমত কমিশনকে ধন্যবাদ জানাই। তো আপনাদের মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না মর্মে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান ঠিক রাখা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ সঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চমানের কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। একই সঙ্গে ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের নির্দেশনাও চাওয়া হয়। রিটে বিগত দিনে যেসব দুর্ঘটনা ঘটেছে তার একটি চিত্র উচ্চ আদালতের শুনানিতে তুলে ধরার কথা বলেছেন আইনজীবী। রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়লে আবুল কালাম নামে একজন নিহত হন, আহত হন 2 জন। এই ঘটনার প্রেক্ষিতে রিট দায়ের করা হয়। বিনিয়োগের টানা খরার মধ্যে মার্কিন শুল্ক নীতিতে বাংলাদেশে কয়েক বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগের সম্ভাবনা দেখছেন অর্থনীতিবিদরা। তবে ব্যবসা বাণিজ্যে ঘন ঘন নীতি বদল ও অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা থাকলে হেলায় সুযোগ হারানোর শঙ্কাও তাদের। বলছেন, পরিস্থিতির উন্নতি না করলে বিনিয়োগগুলো পাবে ভারত, ভিয়েতনাম সহ প্রতিযোগী দেশগুলো। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, বিনিয়োগ প্রতিবন্ধকতা কাটানোর চেষ্টা চলছে। আগামী সরকারের জন্য একটি ভিত্তি দিয়ে যাবেন তারা। গোলাম মঈনুল আহসানের 3 পর্বের প্রতিবেদনের প্রথমটি আজ। গত কয়েক বছরের দেশে বিনিয়োগের পরিসংখ্যান হতাশাজনক। সরকারের পক্ষ থেকে অব্যাহত চেষ্টা থাকলেও দৃশ্যমান ফল আসেনি। দেশে বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে গত এপ্রিলে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা
বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে, কিন্তু সেটিও বলার মতো সফলতা আনেনি। তবে ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে বড় বিনিয়োগের হাতছানি দিচ্ছে। চীনা বিনিয়োগকারীরাও এমন আশার কথাই জানালেন। We are waiting for the chance. So when the situation become more clear, so that আমরা বিনিয়োগের সম্ভাবনা কাজে লাগাতে চাই। এখন বাংলাদেশে বিনিয়োগের ভালো সময়। আমাদের কোম্পানি গত 30 বছর ঢাকা ইপিজেডে আছে। আমাদের আরও 4টি কোম্পানি 40 বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রেখেছে। and helping a lot in the like the job opportunity as we are doing the manufacturing. ট্যারিফের ফলে আমরা চায়নার থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং আমি আশা করব যে আপনি দেখবেন যে আর কিছুদিন পরে আপনি চাইনিজ বিনিয়োগ আগের গত কয়েক বছরের ডাটা এবং এই আগামী মানে গত এক বছর বা আগামী কয়েক মাসের ডাটা নিয়ে আপনি দেখবেন যে চাইনিজ বিনিয়োগের বাংলাদেশ কম্পেয়ারলি মানে এই যখন বাংলাদেশে ইনভেস্টমেন্টের অবস্থা যেখানে অনেক কম বলতে পারি আমি। Bangladesh an attractive destination for the Chinese investors. বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের জন্য এখন আকর্ষণীয় গন্তব্য। বেজার তথ্য অনুযায়ী গত 3 মাসে 9টি নতুন কোম্পানি চুক্তি সই করেছে। এটি খুবই ভালো লক্ষণ। Of investments in Bangladesh. ডক্টর এম মাসুর রিয়াজের ধারণা, বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা গেলে আগামী 5-6 বছর দেশে চীনা বিনিয়োগের প্রভাব থাকবে। অনেক চাইনিজ প্রতিষ্ঠান যারা এক্সপোর্ট করে ইউরোপে বা নর্থ আমেরিকাতে, তারা সেই ইউএস যে প্রোটেকশনিজম, যে কনজারভেটিভ মেজার, সেটাকে বাইপাস করার জন্য অন্য আরেক দেশে গিয়ে ফ্যাক্টরি বা ব্যবসা স্থাপন করে সেখান থেকে এক্সপোর্ট করার একটা কৌশল তারা নিয়েছে। কিন্তু বাংলাদেশ সেটা নিতে পারবে নাকি, সেটা বাংলাদেশের উপর কত দ্রুত বাংলাদেশ নিজেকে তৈরি করতে পারে। কারণ এই মুহূর্তে আমরা তাদের পছন্দের একটা জায়গা, কিন্তু আমরা কিন্তু সর্বদিক থেকে তৈরি না। আমাদের বিনিয়োগ পরিবেশে অনেক ঘাটতি আছে। আগামী 5 থেকে 7টা বছর খুব গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো বিভিন্ন দেশে যাবে। সুতরাং আমরা যদি দ্রুত তৈরি হতে না পারি আর এই 5-7 বছরের উইন্ডো আমরা মিস করে ফেলি, 5 বছরই আমি বলবো, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। অর্থ উপদেষ্টা জানান, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা হয়তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না, বাট পরবর্তী গভর্নমেন্ট এসে এই যে ইন্ডিয়ার ট্যাক্স পলিসি ইউনিট আছে, ওটা তখন ওরা কগনিজেন্স নেবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই কন্টিনিউটি পলিসি না থাকলে কিন্তু ব্যবসায়ীরা আসবে না। চাইনিজরা রিসেন্টলি তারাও তো আবার দেখছে যে গ্লোবাল কনটেক্সটে কিছু কিছু জায়গায় এখন ওরাও চিন্তা ভাবনা করছে। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাড়তি 20% শুল্ক দিতে হচ্ছে। এদিকে 1 নভেম্বরের মধ্যে চীনের সঙ্গে আমেরিকার কোনো চুক্তি না হলে বেজিং এর উপর 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোলাম মনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনৈতিক সরকার আসলে দেরি হবে, এজন্য বেসরকারি ব্যবস্থাপনায় বন্দর দিতে তাড়াহুড়া করছেন তারা। আগামী ডিসেম্বরের মধ্যে বন্দর বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানান তিনি। বলেন, বন্দর তো কাউকে দেয়া হচ্ছে না, এটা অপারেশন করতে দেয়া হচ্ছে। গত 5 বছর ধরে এ নিয়ে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ধাপ দেখা হচ্ছে। বিশ্বের কোনো সরকারি ব্যবসা করে না জানিয়ে তিনি বলেন, বন্দর বা অন্য কিছু নিয়ে সরকার তো ব্যবসা করতে পারে না। এ বিষয়ে আর বেশি কিছু বলতে চান না তিনি। সময় হলে সবকিছু খোলাসা করা হবে। বলেন, বন্দর ব্যবস্থাপনা নিয়ে কিছু না করলে মানুষ বলবে সরকার কিছুই করেনি। ক্রেডিট নিতে বন্দর নিয়ে তাড়াহুড়ার কথা জানান তিনি। গত 17 বছরে আওয়ামী সরকার এ ব্যাপারে কিছুই করেনি অভিযোগ করে উপদেষ্টা বলেন, তারা একটি ব্যাংক থেকে 17,000 কোটি টাকা লোপাট করেছে। রাজধানীর BIISS অডিটোরিয়ামে সমুদ্র অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি। আমরা তো নতুন করে ভাই কাউকে ডাকতেছি না। লাস্ট 5 ইয়ার্স, ওই 5 বছর তো আপনার কোনো কথা বলার নেই। এখন আমরা ধৈর্য ধরেন, এভরিথিং উইল বি গিভেন টু পাবলিক। আমরা এখানে অন্তত এগুলো আপনারা আমাকে চেনেন, আমি ঢাকা গুরগুরের মধ্যে নাই, আমার কোনো ব্যক্তিগত কোনো বিষয় না। তাড়াহুড়া না হলে নেক্সট গভর্নমেন্ট আসতে সেটেল হইতে তাদের লাগবে। আন্তর্জাতিক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগে ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে সতর্ক করেছে প্রতিবেশী উত্তর কোরিয়া। এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠক। এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার পর
জাপান হয়ে দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান। এই সফরে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ নিয়ে আলোচনা হবে। সবকিছু ছাপিয়ে সবার দৃষ্টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে। বৈঠকটি হবে বৃহস্পতিবার। বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বৈরী সম্পর্ক শীতল করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এদিকে ট্রাম্পের এই সফর শুরুর কয়েক ঘন্টা আগে ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে সক্ষমতার জানান দিয়েছে উত্তর কোরিয়া। পিৎসাগর থেকে ছোড়া মিসাইলটি 2 ঘন্টা 10 মিনিট ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে। এই সফরে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সাথে বৈঠকের কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন ট্রাম্প। বৈঠকে বসতে হলে উত্তর কোরিয়ার পরমাণু সক্ষমতায় হস্তক্ষেপ না করার শর্ত দিয়েছেন কিম। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জনগণ ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করেছে ঐকমত্য কমিশন। তাদের প্রস্তাব জাতিকে বিভক্ত করবে, অভিযোগ বিএনপির। গণভোট না হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা জামাতের। জুলাই সনদ ভণ্ডুল করে পতিত শক্তিকে ফেরানোর চেষ্টা চলছে, অভিযোগ এনসিপির। মেট্রো রেলের নিরাপত্তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। নিহতের পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি। দেশে চীনা বিনিয়োগ বাড়ার আশা অর্থনীতিবিদদের। আমলাতান্ত্রিক জটিলতায় সুযোগ হারানোর শঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।